এইচএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র লেখার নিয়ম নিয়ে কথা বলবো। এখানে অনেকেই রচনা, দিনলিপি, প্রতিবেদন এগুলো লিখতে জানে না। আজকে আমাদের এই ভিডিওতে পুরো ফরম্যাট একদম পুরো নমুনা অ্যান্সার আমরা দেখিয়ে দিব, যেখান থেকে শিক্ষার্থীরা জানতে পারবে কিভাবে সংলাপ, প্রতিবেদন, ক্ষুদে গল্প, রচনা সব কিছু লিখতে হয়। এবং এই নিয়মগুলো যদি অনুসরণ করে একজন শিক্ষক, এখানে শিক্ষক ইম্পর্টেন্ট, কারণ যদি আমরা নর্মালভাবে আমরা যেভাবে আগে জেনে এসেছি সেভাবে যদি আমরা লিখি তাহলে হয়তো বা আমি আমার মতো করে একটা নাম্বার পাবো, কিন্তু বর্তমানে তোমাদের খাতাগুলো দেখবে কলেজের শিক্ষকরা। তো এই জায়গায় যদি একটু কলেজের শিক্ষকদের মনের মতো করে তুমি সবগুলো বিষয় উপস্থাপন করতে পারো তবেই তুমি সেখানে ফুল মার্কটা পাবা। তো চলো আমরা বিষয়গুলো উপস্থাপন করি কিভাবে তোমরা সব জিনিসগুলো লিখবা। এখানে একদম নির্মিত অংশের যে 70 নম্বর এবং তোমাদের এখানে ব্যাকরণ অংশে 30 নম্বর। সো আমরা মানবন্টন সম্পর্কে তো সবাই জানি। এখানে আমাদের পারিভাষিক শব্দ, অনুবাদ, দিনলিপি, প্রতিবেদন, বৈদ্যুতিক চিঠি অর্থাৎ ইমেল, আবেদনপত্র, সারাংশ, ভাব সম্প্রসারণ, সংলাপ, ক্ষুদে গল্প এবং প্রবন্ধ রচনা নামে প্রায় অনেকগুলো টপিক লিখতে হয়। তো এখানে তুমি অথবা আছে চাইলে একটা বাদ দিয়ে একটা লিখতে পারবে, বাট নিয়ম তো সবগুলোর জানা দরকার, তাই না? কারণ এই নিয়মগুলো লিখতে পারলেও তুমি দেখা যায় যে 10-এর মধ্যে 3-4 পেয়ে যাবা শুধুমাত্র নিয়মের কারণে। কিন্তু তুমি অ্যান্সার জানলা, নিয়ম লিখতে পারলা না, তাহলে কিন্তু তুমি সেই মার্কটা পাবা না। ভিডিওটি বড় হতে পারে, বাট আমি বলবো সম্পূর্ণ ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো, যেখানে ব্যাকরণ নির্মিত অংশের লেখার সঠিক নিয়মটা জানবা। 100তে 100 নম্বর তুমি অবশ্যই পাবা নিয়মগুলো জানলে। তো ব্যাকরণের প্রথমে যে 1 থেকে 6 রয়েছে, এখানে নিয়ম, উচ্চারণের নিয়ম, বানানের নিয়ম, ব্যাকরণিক শব্দশ্রেণী, উপসর্গ, সমাস, বাক্যতত্ত্ব, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এইগুলো যে রয়েছে এগুলো লেখার ক্ষেত্রে তোমাদেরকে চেষ্টা করতে হবে যদি এখানে কোনো ধরনের নাম্বারিং করা থাকে, যেমন এখানে একটা কোশ্চেনের নাম্বারিং করা আছে রোমান সংখ্যায়, তো তোমাকে রোমান সংখ্যা লিখে তার সামনে আনসারগুলো লিখে দিতে হবে, যেমন যে বিশেষ্য, বিকল্প, যোজন, অনুসর্গ, ক্রিয়া বিশেষণ এভাবে লিখে দিতে হবে। আবার যেখানে যেখানে সিম্পলভাবে তোমাদেরকে এরকমই বলা আছে যে পরিজীব, সরস্বতী, এরকমভাবে যেখানে লেখা আছে সেখানে আগে প্রশ্নটা লিখবা, তারপর তুমি অ্যান্সারটা লিখবে। ঠিক এরকমভাবে প্রশ্ন সমান সমান সামনে অ্যান্সার, এবং তুমি চেষ্টা করবা নাম্বারিং করে লেখার জন্য, এবং মাঝখানে একটু ফাঁকা দিবা। আবারও বলতেছি, একদম গাদাগাদি করে কখনোই লিখবা না, একটু একটার সাথে একটা যেন ফাঁকা হয়। লাগলে পুরো একটা পেজ তুমি সুন্দর করে সময় নিয়ে করো। যদি তোমাদের কাগজ আছে চেষ্টা করবা ফাঁকা দিয়ে, যাতে করে একটার মধ্যে একটা না ঢোকে, লেখার মধ্যে গ্যাপ দেওয়ার চেষ্টা করবে। এটা তোমাদেরকে পরামর্শ দিব। তো 1 থেকে 6 পর্যন্ত যতগুলো বিষয় রয়েছে সেগুলো লেখার ক্ষেত্রে তোমরা নাম্বারিংটা মেনটেন করবা। তার সাথে প্রশ্ন উঠানো সব জায়গায় জরুরি না, আবারও বলতেছি প্রশ্ন তোলাটা জরুরি না। তবে এখানে একটা বিষয় আগে মাথায় রাখবা, যে বলেছে যে কোনো 5টা অ্যান্সার করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রশ্নটা তুলতে হবে, কারণ তুমি কোন 5টার অ্যান্সারগুলো লিখতে হবে সেটা কিন্তু শিক্ষক বুঝবে না। তো এই জায়গায় প্রশ্ন, যেমন এখানে বলছে যে বাসবাক্যের সমাস নির্ণয় করো, তোমাকে এখানে যদি তুমি সরাসরি এখানে অ্যান্সারগুলো লিখে দাও তখন তোমার জন্য কিন্তু টাফ। তো এই জায়গায় তুমি যদি সিম্পলভাবে আগে 5টা লিখে নাও, কোন 5টা তুমি করবা সেই 5টা লিখে তার সামনে অ্যান্সারগুলো তোমাদেরকে লিখে দিতে হবে। সো প্রশ্ন দেন অ্যান্সার, এভাবে লাগলে ফাঁকা দিয়ে আস্তে আস্তে কোটেশন করে করে লিখবা। সেইবার আমরা সরাসরি চলে যাই পারিভাষিক শব্দের ক্ষেত্রে। পারিভাষিক যখন তোমরা প্রশ্ন পাবা তখন তোমরা ঠিক এরকমভাবে পাবা। তো বলবে তোমাকে যে কোনো 10টা লিখতে, সেই জায়গায় তোমরা এভাবে প্রশ্ন লিখে দেন সামনে ক্লোন বা যে সমান সমান চিহ্ন দিয়ে তুমি অ্যান্সারগুলো লিখেছি, এবং অবশ্যই নাম্বারিং করবা, তবে এখানে একটা কথা আমি বলি, যদি তোমাদের কোনো কারণে দেখতে পাচ্ছ যে তুমি এখানে 7টা লিখছো, বাকি 3টা পারো না, তাহলে নাম্বারিং করা দরকার নেই। কারণ দেখা যখন তুমি নাম্বারিং করবা তখন অনেক সময় শিক্ষক দেখছে যে 10টা লিখছো, কিন্তু তুমি যদি কোনো সময় কম লেখো, তখন যদি তুমি নাম্বারিং না করো তখন শিক্ষক অনেক সময় গোনে না, তখন সে মার্কটা কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো নাম্বারিং করার তখন আর দরকার নেই। অনুবাদ লেখার ক্ষেত্রে তোমরা সবসময়ের জন্য, অনেকেই বলে যে অনুবাদে তোমাদেরকে কী করতে হবে, অনুবাদ পুরোটা উঠাও তারপর তুমি লেখা, এটা সম্পূর্ণ ভুল একটা কথা। এভাবে কোনো কিছু না, অনুবাদে সর্বোচ্চ তুমি 1 লাইন উঠাইতে পারো, সামান্য কিছু উঠে তুমি এখানে ক্লোন চিহ্ন দিয়া তুমি এরকমের লেখাটা শুরু করে দিবা। ঠিক আছে, এবং এখানে তুমি লিখবা অনুবাদ অথবা উত্তর লিখে, এবং সেটাকে ক্লোন চিহ্ন নিচে 2টা দাগ দিয়ে এবার তুমি সুন্দর করে তুমি তোমার অনুবাদটা লিখবা। আবারও বলতেছি, অনুবাদে প্রত্যেকটা বানান তোমাকে সুন্দর করে লিখতে হবে, কোনো সঠিক বানান লিখতে হবে, কারণ অনুবাদে বানানগুলো অনেক ইম্পর্টেন্ট। যদি শিক্ষকের চোখে বানান ভুল পড়ে সেখানে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। সো অবশ্যই বানানের প্রতি বিশেষ নজর দিবা। তবে এখানে চয়েস তোমাদের পারিভাষিক শব্দটা করলে সবচেয়ে বেশি ভালো হবে। এরপরে রয়েছে তোমাদের দিনলিপি লিখন। দিনলিপি লেখন নিয়ে যদি আমরা কথা বলি, দিনলিপি লিখনের ক্ষেত্রে তোমরা এরকমভাবে লিখবা যে কোনো একটা জায়গায় দিনলিপি লিখতে বলছে, আগে এখানে ডেটটা ইম্পর্টেন্ট, আবারও বলতেছি ডেটটা ইম্পর্টেন্ট। এবার তুমি সুন্দর করে লিখবা, এখানে প্যারা আকারে লিখবা। অনেকে বলতেছো ভাই প্যারা আকারে কেন লিখবো, একটা লিখে গেলে
ব্যবহৃত হয়, বিষয়টা তা না। কোনো জিনিসের ক্ষেত্রে তোমাকে দাড়ি কমা এগুলো কিন্তু অনেক জরুরি ব্যবহার করাটা, এবং এখানে প্যারা আকারে লিখলে শিক্ষকের কাছে সেটা সৌন্দর্যপূর্ণ দেখায় এবং তোমার নিজের এক্সপ্লেন মানে তুমি যে একটা পরিদর্শন করছো বা দিনলিপি লিখতেছো সেটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা। সো 3-4টা প্যারা, এটা কিন্তু আমি জাস্ট নমুনা লিখেছি, বাট এটা কিন্তু তোমার 2 পৃষ্ঠা মিনিমাম তুমি লিখতেই পারো লেখার ক্ষেত্রে, এবং 3-4টা প্যারা 7-8টা প্যারা তুমি লেখার ট্রাই করবা। এরপর রইল তোমাদের প্রতিবেদন। এখন আবার প্রতিবেদনের 2টা ফরম্যাট রয়েছে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা হচ্ছে তোমাদের সংবাদ প্রতিবেদন। তো এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, যেটা শিক্ষা প্রতিষ্ঠানকে তুমি পাঠাবা, যেমন এই যে প্রধান শিক্ষক বা প্রধান অধ্যক্ষ, তো এরকমভাবে বা প্রিন্সিপাল, এরকমভাবে তুমি সুন্দর করে লিখে দিবা, এখানে বিষয় লিখবা, এভাবে তুমি সুন্দর করে লিখবা। তবে এখানে একটা কথা মাথায় রাখবা যে এইটুকু কিন্তু আমি লিখেছি, এবার এখানে মাঝখানে কিন্তু আরও অনেক কথা হবে, এবং শেষের এই ফরম্যাটগুলো ঠিকঠাক রাখতে হবে। তবে এখানে লেখার ক্ষেত্রে একটু নিয়মটা একটু ভালো করে তোমরা দেখে যাও। ঠিক এরকমভাবেই বিষয় লেখার পরে স্পেস দিবা, আবারও বলতেছি মাঝখানে কোটেশনের মতো করে ফাঁকা করে স্পেস দিবা, একদম গাদাগাদি করে লিখবা না। এখানে আরেকটা ব্যাপার তোমাদেরকে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এইটা যে তোমরা প্রতিবেদন লেখার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবা এই বাম পাশের পৃষ্ঠা থেকে লেখার, কারণ দেখা যায় কি, শোনো, তুমি যদি ডান পাশের পৃষ্ঠা লেখো কোনো সময় তুমি 1 পেজের মধ্যে প্রতিবেদন লেখা শেষ করতে পারবে না, তোমাকে সেকেন্ড পেজে যাওয়া লাগবে। এখন যখন তুমি সেকেন্ড পেজে যাবো, তোমার শিক্ষক এই পৃষ্ঠা দেখলো, কোনো সময় কিন্তু সেকেন্ড পেজে পৃষ্ঠা উল্টায় নাও দেখতে পারে, অথবা দেখলেও দেখা যায় যে অত মিলাইতে পারতেছি না। কিন্তু যদি পুরো প্রতিবেদনের শিক্ষকের একটা এখন কিন্তু আমি এই পেজ থেকে এই পেজ একদম সম্পূর্ণ দেখতে পাচ্ছি, তাই নয় কি? সো তোমরা প্রতিবেদন লেখার ক্ষেত্রে এই পেজ থেকে লিখলে তোমার পুরো প্রতিবেদন বা পুরো বিষয়টা শিক্ষকের এক চোখের মধ্যে বা এক নজরে এসে দেখতে পাচ্ছে, যাতে করে সে নাম্বারিংটা অনেক ভালোভাবে করতে পারে। সো প্রতিবেদন লেখার ক্ষেত্রে অল টাইম তোমরা এই জিনিসটা মেনটেন করবা। অনেকে বলতে পারো ভাই হঠাৎ করে আমার লেখা এইখানে শেষ হয়ে গেছে, এখন আমার এখান থেকে লিখতেই হবে। ভাই যদি এখান থেকে লিখতে হবে তাহলে তুমি এই জায়গাটা ফাঁকা রাখো, সমস্যা নাই, তুমি চেষ্টা করো পরবর্তী এই লাইনটা এখানে একটু লেখার জন্য, কিন্তু কোনোভাবেই তোমাকে কিন্তু তুমি যদি পারো এখানে লেখার চেষ্টা করতে সর্বোচ্চ ভালোভাবে, এটা বলে রাখলাম, ঠিক আছে? এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ফরম্যাট। আর সেকেন্ড ফরম্যাটটা হচ্ছে তোমাদের, এইটা হচ্ছে তোমাদের যদি বলি, এটা হচ্ছে তোমাদের সংবাদ প্রতিবেদনের ফরম্যাট। সংবাদ প্রতিবেদনের ফরম্যাটে ক্ষেত্রে তুমি এখানে একটা শিরোনাম লিখবা, এবং এখানে তুমি তোমার সব ডিটেলসটা লিখবা, এবং এখান থেকে তুমি আস্তে করে শুরু করবে। এখানে কিন্তু এইটুকু আমি ডিটেলস লিখছি, এর মাঝখানে কিন্তু আরও অনেক কিছু হবে, অনেক কিছু লেখা যেতে পারে, অনেক কিছু তোমাদের এখানে বিস্তারিত লিখতে হবে, এবং সবার শেষে এই ফরম্যাট অনুসরণ করতে হবে যে আমি এই ফরম্যাট অনুযায়ী প্রতিবেদনটা লিখছি। তো এরকমভাবে তোমাদেরকে প্রতিবেদনটা কমপ্লিট করতে হবে, সংবাদ প্রতিবেদন, এবং এই ফরম্যাট অনুসরণ করলে তুমি ভালো নাম্বার পাবা আশা করছি। এরপরে তোমাদের কী রয়েছে, 9 নম্বরে রয়েছে বৈদ্যুতিক চিঠি। তো বৈদ্যুতিক চিঠি এখানে ব্যাপারটা হচ্ছে ইমেলকে বোঝানো হয়েছে। ইমেল লেখার ক্ষেত্রে তোমরা সবসময়ের জন্য এই জিনিসটা ফলো করবা, আমি তোমাদের একটু দেখাই, দাঁড়াও। ইমেল লেখার ক্ষেত্রে তোমরা ইমেল লেখার ক্ষেত্রে তোমরা এই জিনিসটা ফলো করবা, এভাবে ইমেলটা লিখবা। এখানে ফর্ম টু সিসি সাবজেক্ট, তো সিসির ক্ষেত্রে কোনো কিছু লেখার দরকার নেই, বাট সাবজেক্টের ক্ষেত্রে লিখবা। তোমরা একটা ইমেল পাঠানোর তো তোমরা জানো নিয়মগুলো, না জানলে একবার গুগলে ঢোকো, ইমেল পাঠিয়ে দাও, বাট এই ঘরটা তোমাকে লিখতে হবে। দেন টেক্সট, এবং এখানে তুমি তোমার মতো করে লিখবে। দেখো ইমেলটা মূলত আমরা বৈদ্যুতিক চিঠি বা ইমেলটাকে যেটা বুঝি যে আমরা ইংরেজিতে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু বাংলায় আমাদের লিখতে হবে, যেহেতু এসেছে। তো সুন্দর করে এখানে সুন্দর করে তুমি এভাবে ফরম্যাটে ঠিক এটাই হবে, এই ফরম্যাটে লিখলেই তুমি এখানে 10-এ 10 পাবা। আর এই ইমেল লেখা অনেক সহজ। অন্যান্য আরেকটা যে রয়েছে আবেদনপত্রের কী রয়েছে, ইমেলের সাথে রয়েছে তোমাদের এখানে আবেদনপত্র এবার 2টা ফরম্যাট রয়েছে, একটা হচ্ছে চিঠি, একটা হচ্ছে আবেদনপত্র। তো এটা হচ্ছে আবেদনপত্র নর্মালি যেটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাছে হয়, সেটা তোমাদের এখানে আমরা সাজেশন ভিডিওতে বলেছিলাম যে শিক্ষা সফর বা যে কোনো কিছু চেয়ে আবেদনপত্র অথবা চিঠি হইতে পারে। চিঠির নিয়মগুলো তো জানো, বাট আবেদনপত্র এইভাবে তোমাদের আবেদনপত্রগুলো লিখতে হবে, এবং এখানে মহোদয় দেওয়ার পরে সুন্দর করে বিনতি নিবন্ধন এই যে সুন্দর করে লিখবে, এবং এখানে একটু প্যারা দিবে, এই যে মাঝখানে ফাঁকা প্যারাগুলো দিবা। এই প্যারাগুলো দিলে তোমার জিনিসটা আরও সুন্দর দেখাবে, এবং অবশ্যই অতএব প্যারাটা দিয়ে দিবা, নয়তো কিন্তু হবে না। এবং বিনতি নিবেদক এখানে তুমি তোমার সব ডিটেলসগুলো লিখে দিবা। মূল কথা হচ্ছে আবেদনপত্রটা অনেকে এখন স্কুলের ফরম্যাটটা ফলো করে, বাট এটা খারাপ না, এই ফরম্যাটটা ঠিকঠাক আছে, এটা নতুন আর কোনো কিছুই নাই। বাট আবেদনপত্র খুব কম দেওয়ার চেষ্টা করো, যেহেতু তুমি এখানে একটা ছক রয়েছে বৈদ্যুতিক চিঠির ক্ষেত্রে, দেখে যে ছকটা দেখাইলেই অনেক সময় শিক্ষকরা ভালো নাম্বার দেয়, সেটা যেটা আরও অনেক আমি মনে করি যে আর ভালো, সেটা বিষয় গেল। এরপর তোমাদের রয়েছে
10 নম্বর পয়েন্ট যেখানে রয়েছে তোমাদের সারাংশ। দেখো সারাংশ সারমর্ম থেকে শুধুমাত্র সারাংশই আসবে, সেটাই তারা বলেছে সারাংশ আসবে। সেই জায়গায় তোমাদেরকে সারাংশ লেখার ক্ষেত্রে তোমরা এইভাবে সারাংশ লিখবে, সারাংশ পাওয়ার পরে সারাংশ, এখানে আহামরি কোনো কিছুই নাই, সুন্দর করে সারাংশ লিখবে। আচ্ছা আমি এখানে একটু কথা বলিনি, সরি আরেকটা ব্যাপার বলিনি। যখনই তোমরা ইমেলটা লেখার চেষ্টা করবা, কোনোভাবে ইমেল 2 পেজ লেখা যাবে না, সেটা তুমি এই পেজে লেখো বা এই পেজে লেখো, যে কোনো 1 পেজ তোমাকে ইমেল কমপ্লিট করতে হবে, এটা চেষ্টা করবা সর্বোচ্চটুকু দিয়ে। যদি কোনো কারণে 2 পেজে তুমি যেতে চাও তাহলে তুমি এই পেজ লিখে এই পেজে আসো, কিন্তু কোনোভাবে এই পেজের থেকে ওই পেজে যেও না, এটা নিয়মের ওরকমভাবে নিয়ম না, তোমাকে 1 পেজের মধ্যে লেখাটা চেষ্টা করবে, এটা তোমার জন্য অনেক বেশি কার্যকারী হবে। আর আবেদনপত্র লেখার ক্ষেত্রে প্রতিবেদনের নিয়মটা মনে আছে, আমি বলেছিলাম এখান থেকে শুরু করে এখানে শেষ করবা। আবেদনপত্র লেখার ক্ষেত্রে 1 পেজের মধ্যে লেখার চেষ্টা করবা, যে বাম পাশ থেকে শুরু করে ডান পাশে এসে শেষ করবা। কোনোভাবে আবেদনপত্র 3 পেজ লাগবে না, 2 পেজ লেখার মধ্যে চেষ্টা করবে, ঠিক আছে। আবেদনপত্রের ক্ষেত্রে সারাংশের ক্ষেত্রে সুন্দর করে সারাংশটা লিখবে, তুমি তোমার মতো করে, সারাংশের কোনো রকম কোনো নিয়মকানুন নাই, বাট 1 পেজের মধ্যে লিখবে এবং সুন্দর করে ফাঁকা দিয়ে দিয়ে সুন্দর করে লিখবে, এভাবে সারাংশ বা উত্তর লিখে একটা কোটেশন দিতে পারো, এরকম একটা কোটেশন ট্রাই করতে পারো, যাতে করে লেখাটা আরও সুন্দর দেখাবে। এরপর রয়েছে তোমাদের ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দেখো তুমি ভাব সম্প্রসারণ তো ছোটোবেলা থেকে লিখে এসেছো, এখানে হামারি কোনো চেঞ্জ না। এখানে তোমাদেরকে যেটা করতে হবে, এখানে তোমাদেরকে মূল ভার বা ভূমিকা, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য বা উপসংহার এভাবে লিখে দিতে হবে। সো এই জায়গায় তোমরা চেষ্টা করবা যে সম্প্রসারিত ভাবের ক্ষেত্রে 2-3টা সাব পয়েন্টগুলো রাখার বা কোটেশনগুলো করে দাও, তাহলে বেটার হবে। দেখো ভাব সম্প্রসারণে অনেক লেখা, যার কারণে অনেকে সারাংশ লিখতে চায়, এটা কিন্তু অন্যায় কিছু না, এটা এবং এটা ভালো। তুমি যদি পারো সারাংশ লেখো, কম লেখা, বাট সারাংশের ক্ষেত্রে ওই যে আমরা অনুবাদে বলেছিলাম একটু বানানের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এরপরে তোমাদের কি রইলো, এরপর রইলো তোমাদের 2 বন্ধুর মধ্যে সংলাপ। আচ্ছা সংলাপের মধ্যে একটা কথা বলি, যখন তুমি সংলাপ লিখতে যাবা তখন তুমি অবশ্যই সংলাপের যে মূল যে ফর্মেট সেটা একটু লিখে দিবা। আবারও বলতেছি, যখন প্রশ্ন আসবে যে 21-এ এভাবে লিখবা, যে অমর 21 বই মানে 2 বন্ধুর মধ্যে সংলাপ, এটা লিখে দিবা, লিখে দিয়ে তুমি শুরু করবা। তো এখানে অবশ্যই তুমি একটা ছেলে একটা মেয়ে নিতে পারো, জিনিসটা সুন্দর দেখাবে, এবং এখানে ক্লোন দিবা। আমি আবার বলতেছি, তুমি চেষ্টা করবা যে সংলাপটা এভাবে করে 2 লাইন, মানে তুমি বলছো সে বলছে, এভাবে মাঝখানে একটু হালকা একটু তুমি দিবা, স্পেস দিবা, দিয়ে আবার তুমি শুরু করবা। এভাবে দুজন করে তুমি সুন্দর করে লিখবা, 2 লাইন করে, এবং চেষ্টা করবা সংলাপটা যতটুকু করা যায়, মিনিমাম 2 পেজ লিখলে 10-এ 10 পাবা, মানে 2 পেজের কম লিখলে একটু সমস্যা হয়, কারণ এখানে ক্ষুদে গল্প যেটা রয়েছে সেটাও কিন্তু মোটামুটি 2-3 পেজ লিখতে হবে তোমাদেরকে। ক্ষুদে গল্প লেখার ক্ষেত্রে, সংলাপে লেখার ক্ষেত্রে কোনো নিয়ম নাই, তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারো, চাইলে এখান থেকে শুরু করতে পারো। আর এখানে তোমাদের ক্ষুদে গল্প লেখার ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা সুন্দর করে আগে প্রথমে ক্ষুদে গল্পের শিরোনামটা লেখা, শিরোনামটা অনেক ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, অনেকে চায় যে শিরোনাম না উঠায় লিখতে, তাদেরকে বলবো এটা ভুল করছো, শিরোনামটা লিখে দিবা, তুমি তোমার মতো করে শিরোনাম লিখে দিবা, এবং সুন্দর করে কোটেশন, আমি আবার বলতেছি যতগুলো পারো 2 লাইন 3 লাইন 4 লাইন পর একটা করে কোটেশন দিয়ে এই জিনিসটাকে আরও বড় করার চেষ্টা করবা, ঠিক আছে। আর সবার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রচনা, প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনায় 20 মার্ক। এই প্রবন্ধ রচনা লেখার নিয়ম নিয়ে কথা বলি। প্রবন্ধ রচনা লেখার ক্ষেত্রে কোনো নিয়ম, এখানে কোনো নিয়ম নেই, তুমি যাই যেখান থেকে কিছু শুরু করতে পারো, বাট পৃষ্ঠের শুরুতে শুরু করবো সবসময়ের জন্য, এটা পরামর্শ দিব, ঠিক আছে। পৃষ্ঠের শুরুতে শুরু করার পরবর্তীতে তুমি যেটা করবা, ফার্স্ট অফ অল তুমি এখানে প্রবন্ধ রচনা লেখার ক্ষেত্রে আগে লিখবা, তুমি তোমার প্রবন্ধ রচনার নামটা লিখে দিবা। যেমন এখানে আমরা বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান নিয়ে কথা বলছি, তো এখানে আগে লিখে দিবা যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা মানব সভ্যতায় বিকাশে বিজ্ঞান বা মানব জীবনের বিজ্ঞানের অবদান, যেটাই হোক না কেন সেটা তুমি এখানে লিখে দিবা। লেখার পর তুমি ভূমিকা লিখবা। ভূমিকা লেখার পরে তুমি অফকোর্স ভূমিকার নিচেও চাইলে তুমি এভাবে লিখতে পারো, অথবা চাইলে তুমি ভূমিকার দিয়ে পাশ দিয়েও শুরু করে এভাবে লিখতে পারো। তবে সবচেয়ে বেটার হয় তুমি যদি এভাবে ভূমিকাটা আলাদাভাবে লেখো এবং তার নিচ থেকে শুরু করো, তাহলে ভূমিকাটা হাইলাইটস হবে, শিক্ষক দেখতে পারবে। এবং ভূমিকাটা যখন তুমি এভাবে লিখবা, তখন তোমার নেক্সট টার্গেট থাকবে কি জানো, তোমাকে আমি একটু বলি। ভূমিকাটা যখন তুমি এভাবে লিখবা, তখন তোমার চিন্তা ভাবনা রাখতে হবে যে আমি এরপরে যে কোটেশনগুলো আছে সেই কোটেশনগুলো ঠিক আমার মতো করে এভাবে লিখে ফেলবা, আগে লিখে ফেলবা। কারণ অবশ্যই তুমি যেহেতু রচনাটা পড়তেছো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তুমি তার সব কোটেশনগুলো মুখস্থ করে এসেছো, তো কোটেশনগুলো আগে লিখে ফেলবে। এটা কিন্তু কোনো বইতে গাইডে পাবে না, কোটেশনগুলো তোমাকে আগে লিখে ফেলতে হবে, এই কারণে যে তুমি এখানে 17টা কোটেশন লিখেছো, এবং ভিতরে তুমি এই লেখাটার পরে তুমি কি করবে আমি তোমাকে বলছি। এবার তুমি বিস্তারিত লিখবা। বিস্তারিত লেখার ক্ষেত্রে আবার এই যে বিজ্ঞান কী, এই যে প্রথমে ছিল বিজ্ঞান কী, এরপর ছিল দ্বিতীয় জীবন ও বিজ্ঞান, তুমি দ্বিতীয় জীবন ও বিজ্ঞান নিয়ে তুমি জানাবা, এবং প্রত্যেকটা কোটেশন ট্রাই করবা হাফ পেজ করে লেখার। 2টা কোটেশনে মোটামুটি গেলে তুমি 1 পেজ কমপ্লিট করার চেষ্টা করবে। যদি হাতের লেখা ছোটো হয় তাহলে 3টা কোটেশনে তুমি মিনিমাম 1 পেজ কমপ্লিট করবা। হাতের লেখা ছোটো হলে 3টা, বা হাতের লেখা বড় হলে 2টা কোটেশনে 1টা পেজ। তো এরকমভাবে তুমি মোটামুটি কায়দা চেষ্টা করবা যে
আগে কোটেশনগুলো লেখার পরে পরবর্তীতে সেগুলো কোটেশন ধরে ধরে আবার বিস্তারিত ইন ডিটেলস লেখার। এতে করে কী সুবিধা হবে বলো তো, যখন তুমি শেষে আসবা, শেষে এসে দেখতে পেলে কি যে তুমি তোমার হাতে সময় শেষ, তোমার হাতে সময় আছে আর মাত্র হয়তো বা 5 মিনিট রচনা লেখার জন্য তুমি টাইম পাচ্ছ না, তখন তুমি কী করলা, তখন তুমি এই যে বিনোদনের সঙ্গী বিজ্ঞান এখানেই শেষ করলা। এরপরে তুমি সরাসরি চলে গেলে কোথায়, সরাসরি চলে গেলে উপসংহারে। তার মানে তুমি এখানে প্রায় অভিশাপের বিজ্ঞানের অভিশাপ, বিজ্ঞানের আত্মত্যাগ, এই দুটো লিখলা না, এই দুটো তুমি কী করলা না, লিখলা না। এই যে তুমি এই জায়গায় এই যে বিনোদনের তুমি এই পর্যন্ত এসে থেমে গেলা, মানে তুমি এখানে প্রায় 15টা লিখলা, 17টা লিখলা না, বা তুমি এখানে 13টা লিখলা, বাকি 4টা লিখলা না। এই যে বাকি 4টা তুমি লেখো না, এটা কিন্তু শিক্ষক পড়বে না বা সে দেখবে না। কেন দেখবে না, কারণ তুমি এখানে নাম্বারিং করতেছো না, এখানে তুমি লিখতেছো কি কোটেশন, বা তুমি এখানে হ্যাশট্যাগ বা কোনো একটা ঘর এঁকে দিবা, সিম্বল করে দিবা। তো এই জায়গায় যখন তুমি জিনিসগুলো লিখবা না, কারণ কোনো সময়ের কারণে তুমি লিখতে না পারো, তখন শিক্ষক কিন্তু এই জিনিসগুলো পড়বে, সে সবার আগে এই জিনিসগুলো পড়বে। এমনও অনেক শিক্ষক আছে যারা কিনা যখন তোমার এই জিনিসগুলো পড়বে, এই কোটেশনগুলো পড়বে, সে আর ভিতরে গিয়ে তোমার রচনা এগুলো দেখবেই না। কারণ শিক্ষার্থী তো দেখেছে, হয়তো বা পৃষ্ঠা একটা উল্টে দেখলেও দেখতে পারে, মূল কথা হচ্ছে তো মিলাবে না শিক্ষক যে তুমি এখানে 17টা লিখেছো, ভিতরে কি 17টা লিখেছো কিনা, এটা শিক্ষক মিলাবে না, কারণ এই পর্যন্ত শিক্ষকের এনার্জি আর থাকে না। তো এই জায়গায় আমি তোমাদেরকে পরামর্শ দেবো, আগে তুমি তোমার সব কোটেশন লেখার, এমনকি তুমি এখানে 25টা কোটেশনও লিখতে পারো যদি তোমার মনে থাকে, তুমি লেখো। আর খাতায় বিস্তারিত লেখার ক্ষেত্রে তুমি 15টা লেখো, 10টা তোমার লেখা দরকার নেই। কিন্তু শিক্ষক যদি এই জায়গায় 25টা কোটেশন পায়, সে তো অনেক খুশি হয়ে যাবে যে এই স্টুডেন্ট তো অনেক ভালো স্টুডেন্ট, সে 25টা কোটেশন লিখেছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা বাংলা দ্বিতীয় পত্র লেখা, আশা করি তোমাদেরকে বুঝতে পেরেছি, টাইমগুলো নষ্ট হয় না। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখো নেক্সট একটা ভিডিওতে। সকল অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।